পজিশন ভেক্টর নিয়ে কি বলেছিলাম আগের দিন? পজিশন ভেক্টর বলেছিলাম যে যখন কোনো পয়েন্টকে, কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে থাকা কোনো পয়েন্টকে যখন একটা ভেক্টর দিয়ে তার পজিশনটা ডিনোট করা হয়, তখন সেই ভেক্টরটাকে পজিশন ভেক্টর বলে। এরকম না এক্স ওয়াই, মানে আমরা টু ডাইমেনশনাল কেসে আমাদের বুঝতে ব্যাপারটা সুবিধা হবে, কারণ আমরা টু ডাইমেনশনাল কেসটা বেশি আমাদের কাছে কমন, মানে আমাদের ছবি আঁকতেও সুবিধে আর তোমার বুঝতেও সুবিধে, কারণ আমরা টু ডাইমেনশনাল কেস অলরেডি ক্লাস 9-এ বা 8-এ পড়ে এসেছি। অর্থাৎ একটা টু ডাইমেনশনাল গ্রাফ, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, যে কোনো একটা পয়েন্ট তার কোঅর্ডিনেট আমরা ধরো মনে মনে ভাবছি এটা 1 2 3 4, এটা 1 2 3, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে ধরো 4,3। তাহলে দিস ইজ ইওর, এটা হচ্ছে তার মানে 4 ইউনিটস। তাহলে আমরা এই যে ভেক্টরটা অরিজিন থেকে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে এই পয়েন্টটাকে, পি পয়েন্টটাকে জুড়ে দিই, এই অরিজিনটাকে যদি ও বলি, তাহলে ওপি ইজ নাও position vector of the point P. OP is position vector of point P, অর্থাৎ পয়েন্ট পিটা কোথায় বসে আছে সেটা আমায় দেখিয়ে দিচ্ছে এই ওপি ভেক্টরটা। এইবার আরো কিছু কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ দিয়ে লেখা হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে জে ক্যাপ দিয়ে লেখা হয়। তাহলে এখানে কটা আই ক্যাপ আছে না, একটা দুটো তিনটে চারটে আই ক্যাপ মিলিয়ে এই, ধরো আমি এই পয়েন্টের নামও দিয়ে দিলাম আমাদের সুবিধার জন্য, এটা ধরো কিউ, এটা ধরো আর, তাহলে ও কিউ, সেটা তাহলে আমাদের এইখানে ছবি অনুযায়ী তাহলে 4 আই ক্যাপ লিখতে পারি, কারণ আই ক্যাপ হচ্ছে এক একটা ইউনিট ভেক্টর। এখানে মোট কটা ইউনিট ভেক্টর আছে না, যেহেতু কোঅর্ডিনেট 4, তাহলে 4টে ইউনিট ভেক্টর আছে। আই 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 4টে আই পরপর যোগ করে এই ও কিউ ভেক্টরটা তৈরি করেছে। তেমনি করে ওআর ভেক্টরটা তৈরি করার জন্য আমার এখানে যে আরেকটা জে, তাহলে তিনটে জে লেগেছে, তাহলে 3 জে ক্যাপ। তাহলে ও কিউ প্লাস ও আর, তার মানে আলটিমেটলি ভেক্টোরিয়াল নোটেশন অনুযায়ী ওপি ইকুয়াল টু, তাহলে তো ও কিউ প্লাস ও আর আমাদের যেটা প্যারালেলোগ্রাম ল বা সমান্তরিক নিয়ম সেইটা অনুযায়ী এটা লিখতে পারি। তাহলে আলটিমেটলি কি লিখতে পারি, 4i প্লাস 3j। এই হচ্ছে আমাদের ওপি ভেক্টরটা। এবং এই 4i প্লাস 3j এটাকেই তখন বলবো এই পি পয়েন্টের পজিশন ভেক্টর। এবার আমরা এর আগের দিনের আলোচনায় তোমরা দেখেছিলে যে ইউনিট ভেক্টর বার করতে বলতে পারি, যে কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর কত হবে সেটা বার করতে বলতে পারি। ইউনিট ভেক্টর বার করবার উপায় কি, বার করার নিয়ম কি, না মূল ভেক্টরটাকে যদি তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করা হয় তখন তার ইউনিট ভেক্টর পাওয়া যায়। না হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ওপি, শুধু ওপির ভ্যালুটা কত না, পিথাগোরাস থিওরেম আমার বলে দিচ্ছে এটা 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার হবে, হবে তো? তাহলে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার যদি হয়, তাহলে ইউনিট ভেক্টর in the direction of OP, in the direction of OP, তাহলে মূল ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করব, 4i প্লাস 3j ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আমি ইচ্ছে করে এটাকে মানে করলাম না, হিসেব করলাম না। 4 স্কয়ার মানে 16, 3 স্কয়ার মানে 9, 16 প্লাস 9 মানে 25, 25 করলে 5 হবে। আমি ইচ্ছে করে লিখলাম। তাহলে যদি আমি ক্লাস 7-এর মতো নিয়মে ভেঙে দিই, তাহলে এটাকে কি লিখতে পারি, তাহলে ইকুয়াল টু 4 বাই রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার আই ক্যাপ প্লাস 3 বাই রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার জি ক্যাপ। তার মানে ছড়িয়ে লিখলে
এইভাবে লিখতে পারি। তার মানে আমার যদি এখানে 4,3 যদি না দেওয়া থাকতো, আরবিট্রারি ধরো এক্স ওয়াই দেওয়া রইল, তাহলে এক্স ওয়াই এর রেসপেক্টে এটা তাহলে 4 ইউনিটস না লিখে তাহলে এক্স ইউনিটস হতো, আর এদিকে 3 ইউনিটস না হয় তাহলে ওয়াই ইউনিটস হতো। তাহলে আমার মূল ভেক্টরটা কি দাঁড়াতো না এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। যদি আমার এই সমস্ত জিনিসটা আমি যদি মুছে দিয়ে এখানে 4,3 জায়গায় আমি ধরো এক্স কমা ওয়াই বসাই, লেট দিস বি এক্স, লেট দিস বি ওয়াই, এটা জেনারেলাইজ ভার্সনে লিখলাম, এটা এক্স ইউনিটস, এটা হচ্ছে ওয়াই ইউনিটস। তখন তাহলে এটা 4i এর জায়গায় এক্স আই হবে, 3j এর জায়গায় ওয়াই জে হবে, তাহলে এটা আমার এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, তাহলে এটা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় তাহলে ওয়াই স্কোয়ার। তাহলে আমার এই ভেক্টরটা কি দাঁড়াবে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমার আলটিমেটলি এই ফর্মটাকে আমরা লিখতে পারি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এদিকটা লিখতে পারি ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কিভাবে আমরা পরিবর্তন করলাম টু ডাইমেনশনাল কেসে ফর এনি কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই সেটা দেখতে পেলাম। এটাকেই যখন 3 ডাইমেনশনাল কেসে এক্সটেন্ড করব, এখানে তার মানে তোমার এইখানে কোঅর্ডিনেট আরেকটা বাড়বে, জেড অ্যাক্সিসের জন্য একটা কোঅর্ডিনেট আসবে, তাহলে এক্স কমা ওয়াই কমা জেড, তার জন্য পজিশন ভেক্টরটা কিছুই নয়, শুধু এখানে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই জিনিসটা থাকবে। আর তোমার অরিজিনাল ভেক্টরটা দাঁড়াবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, আর ম্যাগনিটিউড অফ ওপি ভেক্টরটা তখন দাঁড়াবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই ফর্মুলাটা কোথা থেকে আসছে যদি জানতে চাও, আমি বলবো মেনসুরেশনের যেখানে তোমরা রেক্ট্যাঙ্গুলার প্যারালোপাইড করেছিলে মনে করে দেখো, বাংলায় বলে ওটাকে কি জানো আয়তঘন, আয়তঘনের কর্ণের যে হিসেব ছিল সে কর্ণের হিসেবে রুট ওভার মানে এক্স যদি দৈর্ঘ্য হয়, ওয়াই যদি প্রস্থ হয়, আর জেড যদি উচ্চতা হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে মানে ওই আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক একই যুক্তিতে এখানেও কিন্তু ওপির ভ্যালুটা ওপির ম্যাগনিটিউডটা কিন্তু তাই হবে, কারণ ওটা আলটিমেটলি ওই মূল ভেক্টরটা আসলে হয়ে যাবে ওই এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একটা আয়তঘনের মতো। মানে আমি ছবিটা একটু আঁকার চেষ্টা করছি, যদিও 3 ডাইমেনশনাল ছবি তো একটুখানি তোমাদের পক্ষেও বোঝা মুশকিল, আমার পক্ষে আঁকাও খুব সহজসাধ্য নয়, চেষ্টা করছি। এইটা ধরো মূল ভেক্টর, এদিকটা এক্স অ্যাক্সিস, এদিকটা ওয়াই অ্যাক্সিস, এদিকটা জেড অ্যাক্সিস। আর তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই কমা জেড হয়, এই পয়েন্টটা এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে এক্স কমা ওয়াই কমা 0। তাহলে এইবার এখানে আমরা একটা প্যারালোগ্রাম কমপ্লিট করলাম, এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে এক্স কমা 0 কমা 0, এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে 0 কমা ওয়াই কমা 0, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে 0 কমা 0 কমা জেড। অর্থাৎ এইটাকে নিয়ে যদি আমরা একটা ওই আয়তঘন কমপ্লিট করি, আয়তঘনটা কিরকম দেখতে হবে বলে, আয়তঘনটা দেখতে হবে তাহলে মূল ভেক্টরটা দেখো সেই ডায়াগোনাল বা কর্ণ দাঁড়াচ্ছে, অন্য কিন্তু কিছু না। সেই জন্য ডায়াগোনালের যে লেন্থের ফর্মুলা, তখন আমরা সেই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা ব্যবহার করি। এটুকুই যা তফাৎ। আজকে আমরা যেটা পড়বো বলে ঠিক করেছি, আমি ভেবে রেখেছিলাম তোমাকে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস। এরপরে যে জিনিসটা আছে আমাদের মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস খুব গুরুত্বপূর্ণ, কারণ ভেক্টর মাল্টিপ্লিকেশন আমরা নিচু ক্লাস থেকে করে এসেছি কোথাও কোথাও,
কিন্তু না বুঝে করে এসেছি। যেমন একটা উদাহরণ দিই, ওয়ার্ক ডান বা কৃতকার্য। তোমরা ছোটবেলায় ক্লাস 9-এ পড়ে এসছো, বল ইনটু সরণ করলে কৃতকার্য পাওয়া যায়। বল বা ফোর্স সেটা ভেক্টর আছে, ভেক্টর কোয়ান্টিটি। আর ডিসপ্লেসমেন্ট বা সরণ সেটাও ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দুটো ভেক্টর কোয়ান্টিটিকে গুণ করছি, ওয়ার্ক ডান একটা স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি। এই যে গুণগুলো করেছি, এই গুণগুলো তখন না বুঝে করেছি, এইটা এখন একটু বুঝে করার চেষ্টা করি। সেটা হচ্ছে, এটা নিয়ে আর কিছু প্রশ্ন নেই আশা করি, মুছে দিলাম। এই মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস এটা দুই ধরনের হয়। একটাকে বলা হয় ডট প্রোডাক্ট, আর একটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টের আর একটা নাম সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। আর এর আর একটা নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। আমরা আজকে শুধু ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই ডট প্রোডাক্টের ক্ষেত্রে দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করলে যেভাবে মাল্টিপ্লাই করব, ওই গেটে স্কেলার কোয়ান্টিটি, আমরা একটা স্কেলার রাশি পাই, সেই জন্য এটাকে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট বলা হয়। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যখন দুটো ভেক্টর কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করি, ওই অবটেন অ্যানাদার ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য এটাকে ভেক্টর প্রোডাক্ট বলা হয়। তাহলে দেখো, শুধু গুণ করার তফাতের জন্য আমরা কোনো কোনো সময় স্কেলার প্রোডাক্টও পেতে পারি, কোনো কোনো সময় ভেক্টর প্রোডাক্টও পেতে পারি। অর্থাৎ আমরা কি জন্য গুণ করছি এবং কিভাবে গুণ করছি, এইটা ডিপেন্ড করে বা এইটা বলে দেয় আমাকে যে আউটপুটটা আমার স্কেলার কোয়ান্টিটি হবে না ভেক্টর কোয়ান্টিটি হবে। অর্থাৎ ফিজিক্সের এখানে একটা ব্যাপার আছে যে এখানে ম্যাথমেটিক্যাল, অ্যাকচুয়ালি ভেক্টর ইটসেলফ ইজ এ ম্যাথমেটিক্যাল টুল, আর কিছু না। এটা ম্যাথমেটিক্সেরই বিষয় ভেক্টরটা, কিন্তু যখন সেটাকে ফিজিক্সে প্রয়োগ করা হয়, ম্যাথমেটিক্স তোমায় শিখিয়ে রেখেছে যে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট, কিন্তু হোয়ার টু অ্যাপ্লাই হুইচ ওয়ান, কোথায় কোনটাকে প্রয়োগ করবো, কেন প্রয়োগ করবো, সেই জায়গাটা পদার্থবিজ্ঞান বলে দেয় যে এখানে আমার একটা মানে দ্য সিচুয়েশন ডিমান্ডস দ্যাট দ্য কোয়ান্টিটি শুড বি দ্য নিউ কোয়ান্টিটি, মানে গুণ করবার পর যে কোয়ান্টিটিটা পাবো সেই কোয়ান্টিটিটা, দ্য কোয়ান্টিটি শুড বি এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্কেলার কোয়ান্টিটি যদি পেতে হয়, তাহলে গুণ করবো যখন, তাহলে আমরা স্কেলার প্রোডাক্ট বার করবো। আর যখন আমাদের ভেক্টর কোয়ান্টিটি, মানে আমার সিচুয়েশন বলছে যে এই দুটো গুণ করে আমার একটা ভেক্টর কোয়ান্টিটি অবটেন করা উচিত, সেক্ষেত্রে আমরা ক্রস প্রোডাক্ট করবো, আমরা তখন আর ডট প্রোডাক্ট করবো না। স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে ফর্মুলা, যেটা জেনারেল ফর্মুলা ইউজ করা হয়, ধরো দুটো ভেক্টর এ আর বি আছে, তাদের মধ্যে একটা ডট দিয়ে লেখা হয়, এখানে ক্রস দিয়ে লেখা হয়, এটা আজকে আসছে না। এটার ফর্মুলা হচ্ছে এ বি cos থিটা, where থিটা হচ্ছে অ্যাঙ্গেল between A and B, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। হোয়াট ডাজ দিস মিন, এর প্রমাণ তোমাদের নেই, এটা আমরা মনে করছি ধরে নাও এ হচ্ছে এর, এই এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি বি হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড, আর থিটা তো বলে দিয়েছে অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। এইবার এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে এই এ আর বি cos থিটা, এটা আসলে কি বোঝায় একটু ভাবি ভালো করে। ধরা যাক এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, let this be a vector and let this be b vector, এবং এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এইবার আমি যদি এই বি এর প্রান্ত বিন্দু থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করি, তাহলে এইখানে আমি বলতে পারি আমাদের ভেক্টর রেজলিউশন আমরা করেছি, তাহলে এই যে নতুন ভেক্টরটা পেলাম, এই ভেক্টরটা নিশ্চয়ই বি cos থিটা ভেক্টর, নতুন ভেক্টরটা বি cos থিটা, তো কারণ যেদিকে অ্যাঙ্গেলটা আমরা ধরবো তার দিকে উপাংশ বা তার দিকে রিজলভ পার্টটা
cos থিটা হয়ে যায়, আর যেদিকে অ্যাঙ্গেলটা ধরবো না তার পারপেন্ডিকুলার দিকে উপাংশ বা রিজলভ পার্টটা সাইন থিটা দিয়ে লেখা হয়। তাহলে এটা বি, যেদিকে থিটা আছে সেই দিকে উপাংশ নিচ্ছি, সেই জন্য এটা বি cos থিটা লিখেছি। তাহলে বেসিক্যালি উই আর মাল্টিপ্লাইং বি cos থিটা অ্যান্ড এ, তাই জন্য এ বি cos থিটা হয়েছে। এই জিনিসটাই কি বলে, হোয়াট ইজ বি cos থিটা? না, খুব ভালো করে যদি ভাবো, এই বি cos থিটা ইজ দ্য, এর নাম হচ্ছে বি cos থিটা ভেক্টর is the projection of B upon A। পেনের কালি শেষ হয়ে এসছে। B cos theta is the projection of B upon A, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে বি ভেক্টরটা এ ভেক্টরের উপর কতটা ঝুঁকে আছে তার একটা এফেক্টিভ পার্ট হচ্ছে বি cos থিটা। কতটা প্রজেক্টেড হয়ে আছে, কতটা বেরিয়ে আছে, প্রোট্রুডেড হয়ে আছে, সেটাই হচ্ছে বি cos থিটা। তা আমরা এই ফর্মুলা বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য ব্যবহার করব, কিন্তু তার চেয়েও জরুরি হচ্ছে উই হ্যাভ টু লার্ন দ্য ডট প্রোডাক্ট অফ দ্য ইউনিট ভেক্টরস। ইউনিট ভেক্টর ডট প্রোডাক্টগুলো আমাদের শিখে নেওয়া খুব জরুরি। তা সেটা কিভাবে করব না, দেখো এখানে মনে হচ্ছে আর কালি পাবো না। লেট মি ট্রাই দিস পেন। স্যার বলো। স্যার বলছি বি cos থিটা উইথ প্রজেকশন অফ বি আপন এ, এটা আরেকবার বলে দিন তো। অর্থাৎ বি ভেক্টরটা কতটা এ ভেক্টরের উপর হেলে আছে, ঝুলে আছে কতটা। তুমি মনে করো না, এইখানে আমি যদি উপর থেকে আলো ফেলি, এটা একটা স্টিক, এটা আর একটা স্টিক, এই স্টিকটা এতটা হেলে আছে, তাহলে উপর থেকে আমি যদি একটা আলো ফেলি তার শ্যাডোটা কতটা আসবে, এতটাই আসবে। তাহলে এতটা কেন আসছে, হ্যাঁ তাহলে এই শ্যাডোটা আসলে কি, তার মানে অর্থাৎ এই বি ভেক্টরটা এই ভেক্টরের উপর যতটা প্রজেক্টেড হয়ে আছে, বি ভেক্টরটা যদি আরো এরকম খাড়া ভাবে থাকতো, এতটা হেলেন যদি না থাকতো, আরো এরকম ভাবে থাকতো, তাহলে প্রজেকশনটা অনেক কমে যেত। একদম যদি পারপেন্ডিকুলার হ্যাঁ থাকতো তাহলে প্রজেকশন কিছু থাকতোই না। না। ক্লিয়ার? এখন হ্যাঁ ক্লিয়ার? স্যার বুঝেছি। বেশ। নেক্সট দেখো, আমরা ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট শিখব। ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট শিখবার জন্য আমাদের ইউনিট ভেক্টর হাতে কি কি আছে না, আইজেকে। আমরা ইউনিট ভেক্টর আইজেকে, তাহলে আইজেকে এর মধ্যে যখন আমরা ডট প্রোডাক্ট করব, আমাদের কি কি কম্বিনেশন পাওয়া সম্ভব? কিছুই বেরোচ্ছে না, এই চালাক একটু কষ্ট করে দাও। একটা কম্বিনেশন হতে পারে আই ডট আই, মানে আই ক্যাপ ডট আই ক্যাপ, এটা একটা হতে পারে। একটা হতে পারে আই ডট জে ক্যাপ, এটা একটা হতে পারে। আই ডট কে ক্যাপ, এটা একটা হতে পারে। তেমনি করে এবার জে দিয়ে শুরু করি, জে ডট আই ক্যাপ, এরপরে হচ্ছে জে ডট জে ক্যাপ, এরপরে জে ডট কে ক্যাপ, এই তিনটে হতে পারে। এছাড়া কে দিয়ে শুরু করবো, কে ডট আই ক্যাপ, কে ডট জে ক্যাপ, আর কে ডট কে ক্যাপ, এই তিনটে কম্বিনেশন, মানে অর্থাৎ তিন, অর্থাৎ আমি এখানে আইটা এখানে শেষ করেছি। দিস ইজ আই সিরিজ, দিস ইজ জে সিরিজ অ্যান্ড দিস ইজ এ সিরিজ। এবার তোমার প্রশ্ন করবে স্যার আই ডট জে আর জে ডট আই এটা এক জিনিস নয়? প্রোডাক্টের বেলায় অবশ্যই এক জিনিস, তবু লিখলাম আমি, কারণ এই যে জিনিসটা আই ডট জে আর জে ডট আই, এটা যে এক জিনিস বলছো, তার মানেটা কি বলছো আসলে? তার মানে বলতে চাইছো ভেক্টর প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট অফ ভেক্টরস ইজ কমিউটেটিভ ইন নেচার। এই কমিউটেটিভ কথাটার মানে হচ্ছে যে 2 কে 3 এর সঙ্গে যোগ করলে যা হয় 3 কে 2 এর সঙ্গে যোগ করলেও তাই হয়।
অর্থাৎ এইরকম ধরনের যে ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টগুলো, এগুলোকে আমরা বলি কমিউটেটিভ। অর্থাৎ যেটা ফার্স্ট এন্টিটি সেটাকে যদি আমি সেকেন্ড এন্টিটিতে পরিণত করি, ফার্স্ট এন্টিটির পর একটা ম্যাথমেটিক্যাল অপারেটর, তারপরে সেকেন্ড এন্টিটি, এটা করলে যা হয় সেকেন্ড এন্টিটির পর একটা ম্যাথমেটিক্যাল অপারেটর, তারপরে ফার্স্ট এন্টিটি, সেইটা করলেও কিন্তু একই যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু সেই জিনিসটাকে আমরা কমিউটেটিভ বলতে পারি। ভেক্টর যে কোনো ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট আমরা যেগুলো পড়েছি, অ্যাডিশন যেমন ধরো, অ্যাডিশন ইজ কমিউটেটিভ, মানে 2 + 3 = 3 + 2, কিন্তু সাবট্রাকশন ইজ নট কমিউটেটিভ। সাবট্রাকশন কমিউটেটিভ নয় মোটেও। কেন না 4 - 2 বা 4 - 3 নট ইকুয়াল টু 3 - 4। দেখো এটা একটা নাম্বার, এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, এখানে আর একটা নাম্বার, সেটা করলে যা পাবো 3 - 4 করলে তো সেটা পাবো না। তাহলে সুতরাং অর্থাৎ জাস্ট ডিজিটটা আগুপিছু করে দিলে, নাম্বারটা আগুপিছু করে দিলে, ট্রিটমেন্টটা একই রাখলে সবসময় যে জিনিসটা কমিউট করে তা কিন্তু হয় না। অনেক কিছু ক্ষেত্রেই হয় না। মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন আমরা দেখেছি কমিউটেটিভ, 3 × 4 = 4 × 3, কিন্তু ডিভিশন ধরো 4/3, এটা করলে যেটা হবে সেটা 3/4 করলে একই জিনিস হবে না, দুটো আলাদা মানে হয়ে যায়। তাহলে এই অপারেশনগুলো কমিউটেটিভ নয়। তেমনি করে ডট প্রোডাক্টের ক্ষেত্রে ডট প্রোডাক্টটা কমিউটেটিভ হয়, ক্রস প্রোডাক্ট হয় না। ডট প্রোডাক্টের ক্ষেত্রে a ডট b = b ডট a, আমাদের অসুবিধে নেই। কমিউটেটিভ মানে নোটেশন অনুযায়ী কমিউটেটিভ, আচ্ছা, ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, মানে a ডট b ইকুয়াল টু b ডট a, এটা হবে। এবার এখানে চলে আসি, i ডট i, i এর ম্যাগনিটিউড কত না, ইউনিট ভেক্টর মানে i এর ম্যাগনিটিউড হচ্ছে 1, a ডট b হচ্ছে ab cos θ, এটা হচ্ছে আমার ওয়ার্কিং ফর্মুলা। তাহলে i ডট i ইকুয়াল টু মানে i স্কয়ার cos কত ডিগ্রি সেটা আমায় বলো। তাহলে i ডট i, তাহলে i এর ম্যাগনিটিউড 1, এর বদলে এটা লিখলাম, b এর বদলে আবার একটা 1 লিখলাম কারণ এখানেও i আছে, ইনটু cos কত ডিগ্রি হবে, i আর i এর মধ্যে অ্যাঙ্গেল কত, একই ভেক্টর দুটো একই দিকে কাজ করছে, তাহলে i আর i এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির ভ্যালু জানো তোমরা 1, তাহলে এইটা গুণ করলে নিশ্চয়ই 1 হবে। ঠিক একই লজিকে j ডট j, j আর j এর মধ্যে অ্যাঙ্গেল তো 0 ডিগ্রি, তাহলে সেটাও 1 হবে। ঠিক একই লজিকে k ডট k, সেটাও 1 হবে। এই অবধি কারোর প্রশ্ন নেই তো? এরপর i ডট j যদি করি তাহলে এখানে 1 ইন্টু 1 ইন্টু i আর j এর মধ্যে অ্যাঙ্গেল, i is the unit vector along x axis, j is the unit vector along y axis, তাহলে x axis আর y axis এর মধ্যে অ্যাঙ্গেল কত সেটাই হবে এখানে। তাহলে কত লিখবো, cos 90 ডিগ্রি। দেখো এই স্টেপটা বুঝতে না পারলে কিন্তু প্রশ্ন করবে। তাহলে স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার বলছি যে ত্রিমাত্রিক তলে তো i j k এই তিনটে থাকে, তাহলে দুটো i কি করে থাকছে ওটা একবার বলে দিন। দুটো i কি করে থাকছে মানে ধরো x অ্যাক্সিস বরাবরই আমি দুটো ভেক্টর নিয়ে যদি কাজ করি তাহলে তো থাকতেই পারে i দুটো। তোমার ধরো আমি দুটো ভেক্টর নিয়েছি, স্যার দুটো ভেক্টর একই অ্যাক্সিস বরাবর বা একই লাইন বরাবর কাজ করছে, এরকম ভেক্টর তো হতেই পারে। যেমন তোমরা ধরো কোনো একটা গাড়ি ধরো চলছে রাস্তায়, যেদিকে সেটা এগোচ্ছে তুমি সেদিকে ফোর্স অ্যাপ্লাই করেছো, তাহলে ফোর্স যেদিকে অ্যাপ্লাই করেছো ডিসপ্লেসমেন্টও সেদিকে হচ্ছে, তাহলে ওয়ার্ক ডান তুমি হিসেব করবে যখন, ও আচ্ছা, মানে ফোর্সের ডিরেকশনও হ্যাঁ যা ডিসপ্লেসমেন্টের ডিরেকশনও তা, সেটা হতে পারে না? বুঝতে হ্যাঁ পেরেছো? হ্যাঁ ঠিক আছে বুঝেছি। হ্যাঁ তাহলে i ডট j, আচ্ছা i ডট j নিয়ে কোনো প্রশ্ন নেই আশা করি। cos 90 ভ্যালু হচ্ছে 0, তাহলে তুমি 0 দিয়ে যাই গুণ করো না কেন ইট শুড বি 0।
ঠিক একই যুক্তিতে আই ডট কে, এটাও নিশ্চয়ই 1 ইন্টু 1 ইন্টু cos 90 হবে, অর্থাৎ আই এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1, আর এদের মধ্যে ইন্টারভেনিং অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই তিনটিকে গুণ করলে আমার আলটিমেটলি 0। তার মানে সহজ কথায় বলতে গেলে আমাদের যা দেখতে পাচ্ছি, একই রকমের ভেক্টরগুলো, একই রকমের ইউনিট ভেক্টরগুলো বা একই অ্যাক্সিস বরাবর কার্যকরী ইউনিট ভেক্টরগুলো, তাদের যে গুণ করছি যখন, ডট প্রোডাক্ট করছি যখন, সেইগুলো সবগুলো 1 হচ্ছে। আর যখন ভিন্ন অ্যাক্সিস বা ভিন্ন অক্ষ বরাবর ইউনিট ভেক্টরগুলো মাল্টিপ্লাই করছি, ইট গিভস মি 0, অর্থাৎ তারা কিন্তু সার্ভাইভ করছে না। ঠিক একই যুক্তিতে জে ডট আই সেটাও 0 হবে, জে ডট কে সেটাও 0 হবে, এ ডট আই সেটাও 0 হবে, এ ডট জি সেটাও 0 হবে। অর্থাৎ আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এই তিনটি টার্ম ছাড়া all other terms will be 0। একটা ছোট্ট অঙ্ক করে দেখি, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। এই পার্টটা মুছে দিলাম। ধরা যাক তোমার একটা এ ভেক্টর আছে, এ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আর আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর, সেটা হচ্ছে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আমাকে বার করতে বলা হয়েছে এ ডট বি। এইবার তাহলে আমাকে সেই ছোটবেলাকার নিয়ম অনুযায়ী এইটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে, এইটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে, এইটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে, তাই তো করা উচিত। এইটা দিয়ে প্রত্যেকটাকে যখন গুণ করব, তার মধ্যে আই এর সঙ্গে আই এর গুণফল নিয়ে কিছু বলার নেই, কিন্তু আই এর সঙ্গে যে যখন আসবে সেটা আমরা একটু আগে দেখেছি 0 হয়ে যাবে, আই এর সঙ্গে যখন কে আসবে সেটাও 0 হয়ে যাবে। সুতরাং আমার এইটাকে দিয়ে প্রত্যেকটাকে গুণ করার দরকার নেই, শুধুমাত্র আই এর সঙ্গে আই টার্মটা গুণ করলেই চলবে। ঠিক তেমনি হবে এই যে টার্মের সঙ্গে আমি যখন এই গোটাটাকে গুণ করব, তখন এই আই এর টার্মের জন্য 0 হয়ে যাবে, কে টার্মের জন্য 0 হয়ে যাবে, শুধুমাত্র যে টার্মের জন্য ব্যাপারটা সার্ভাইভ করবে বা থাকবে। তাহলে শুধুমাত্র আমরা যে টার্মটার সঙ্গে যে টার্মটাই গুণ করব, তেমনি করে কে টার্মের বেলা তো একই শক্তি, একই কথা শক্তি, কে টার্মের সঙ্গে কে টার্মটাই গুণ করব। দেখো এই যে কথাটা বললাম, বুঝতে অসুবিধা নেই তো? কেন গুণ করছি, সবগুলো দিয়ে সবগুলো গুণ করে কেটে সময় নষ্ট করার দরকার নেই। তাহলে আমরা সহজ কথায় 2i ডট মাইনাস আই, 2 এর কোএফিসিয়েন্ট কত? -1। তাহলে -1 ইন্টু 2 মানে আমার উত্তর হলো -2। এইটার এইটা গুণ করলে আমার গুণফলটা হচ্ছে -2, বিকজ ইট ইজ +2 and this is -1। তাহলে দুটোকে গুণ করলাম -2, তারপরে 3 -1, এর কোএফিসিয়েন্ট হচ্ছে -1, এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3, 3 আর -1 গুণ করলে হচ্ছে -3, 4 আর 1 গুণ করলে হচ্ছে +4। দেখো এই যেটা লিখেছি এটা নিয়ে আশা করি খুব কঠিন কিছু নয়, বুঝতে অসুবিধা হবে না। তাহলে -2 -3 মানে হচ্ছে -5, আর এখানে +4 মানে আমার ফাইনাল আনসার হচ্ছে -1। আই জে কে কিছু থাকবে না, আই ডট আই করে 1 এসেছিল, এবং বুঝতেই পারছো এটা আমরা ডট প্রোডাক্ট করছি মানে দ্য ফাইনাল আনসার শুড বি এ নাম্বার, স্কেলার কোয়ান্টিটি হয়ে যাবে, সেটা আর ভেক্টর কোয়ান্টিটি থাকবে না। তাহলে এ ডট বি করে আমি যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে -1। বোঝা গেছে কিভাবে অঙ্কটা এগোলো? তোমাদের বইতে দেখবে অনেক এমন উদাহরণ আছে, যে উদাহরণে ওই cos থিটার ভ্যালুটা মানে থিটার ভ্যালুটা বার করতে বলা হয়েছে। হয়তো এ ডট বি, এ আর বি ভেক্টর দুটো দেয়া আছে, সেখান থেকে থিটার ভ্যালুটা কত সেটা বার করতে বলা হয়েছে। ধরো এই দুটো ভেক্টর দেয়া আছে, সেখান থেকে তোমায় থিটার ভ্যালুটা বার করতে বলা হয়েছে। কি করবে না, এ ডট বি তে ধরো বার করলাম -1,
এবার এ বির ভ্যালুটা বার করি। এবার এ কত, এ ভেক্টরটা কত, এ ভেক্টরটা হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দেখো 2 3 4, তাহলে এটা তার মানে আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে 4 প্লাস 9 প্লাস 16। 9 প্লাস 16 মানে হচ্ছে 25, 25 আর 4 হচ্ছে 29। বেশ, রুট 29 ইউনিটস বলে লিখে দিতে পারো। আর বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে রুট ওভার -1 এর হোল স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার প্লাস +1 এর হোল স্কোয়ার। এটা করলে কি দাঁড়ায়? এটা করলে দাঁড়ায় 1 স্কোয়ার মানে 1 1 1 মানে 3 রুট 3। তাহলে a ডট b ইকুয়াল টু ab cos থিটা। তাহলে a ডট b মানে হচ্ছে এটা হচ্ছে a ডট b। তাহলে a ডট b ইকুয়াল টু ab cos থিটা। তাহলে a ডট b এর জায়গায় আমরা লিখতে পারি -1 ইকুয়াল টু a হচ্ছে রুট 29 ইন্টু রুট 3 ইন্টু cos থিটা। এই cos থিটাটা আমার বার করতে বলেছে। তাহলে cos থিটার ভ্যালুটা আমার বেরোচ্ছে ইকুয়াল টু -1 বাই রুট ওভার 29 ইন্টু রুট 3। এটা cos থিটার ভ্যালুটা বেরোলো। এবং এখান থেকে তোমরা থিটার ভ্যালু বার করতে পারো। সাধারণভাবে পারবে না, ক্যালকুলেটরের সাহায্যে পারা যাবে। থিটা ইকুয়াল টু cos ইনভার্স দিস হবে। তোমাদের দেখবে সাইন্টিফিক ক্যালকুলেটরে এই পার্টটা সিম্পলিফাই করে নেবে, একটা নাম্বার আসবে, দেখবে তোমাদের শিফট টিপে যে ফাংশনটা হয় আর কি, শিফট টিপে যে ফাংশনগুলো ক্যালকুলেটরে হয় তার মধ্যে একটা cos ইনভার্স ফাংশন আছে cos-এর ঠিক মাথাতেই। সেই cos ইনভার্স অফ দিস ভ্যালু দিলে থিটার ভ্যালুটা ডিগ্রিতে পেয়ে যাবে তোমরা। সুতরাং কত ডিগ্রি হচ্ছে বুঝতে পারা যাবে। তো সুতরাং থিটা বার করতে পারলাম, অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস কত সেটা বার করতে পারলাম। তা যাই হোক, এই নিয়ে অনেক অঙ্ক টঙ্ক দেখবে দেওয়া আছে। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে একাদশ বা দ্বাদশ দুটো ক্লাসের জন্যই সত্য ঘটনাটা। মাধ্যমিক অবধি তোমাদের যা প্রশ্ন দিত আর কি, যে ধরনের প্রশ্ন হতো সেখানে বেশিরভাগই ছিল সংজ্ঞা লেখো, পার্থক্য লেখো, ওই বর্ণনা লেখো, এরকম ধরনের প্রশ্ন দিত, দেখেছো তো? কিন্তু উচ্চ মাধ্যমিকে কিন্তু এই সংজ্ঞা লিখতে দেবে না, পার্থক্য না লিখতে দেওয়ার মতোই, মানে খুব পার্থক্য লিখতে দিলে খুব কঠিন কিছু একটা জিনিস যেটা লজিক্যালি সহজে বইতে নেই সেরকম জিনিসের পার্থক্য লিখতে দেবে। এমনি কিন্তু পার্থক্য লিখতে দেবে না। মূলত যেটা দেবে সেটা হচ্ছে কিছু কিছু ফর্মুলার ডেরিভেশন দেবে, আর দেবে হচ্ছে প্রবলেমস। মানে তুমি মোটামুটি কোশ্চেন পেপারটা যদি 100% ধরো, তার মোটামুটি 80%ই প্রবলেমস থাকবে। এবং আমার এক মাস্টারমশাই, আমি যার কাছে শিখেছি, তার একটা কথা এখন আমি ছাত্রছাত্রীদের বলি আর কি, কথাটা খুব মানে সেই যুগেও সত্যি এবং সমস্ত যুগেই কথাটা সত্যি। সেটা হচ্ছে যে একটা চ্যাপ্টার, তুমি ধরো ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়ছো, বইটা অন্তত 4-5 বার পড়ে ফেললে, কিন্তু তুমি নিজের উপর এই কনফিডেন্সটা কখনোই আনবে না যে আমি চ্যাপ্টারটা বুঝে গেছি। কখন আনবে? when you can solve the problems independently। যখন তুমি নিজে নিজে প্রতিটি প্রবলেম সলভ করতে পারছো, তখনই তুমি নিজের উপর নিজে বিশ্বাস করবে, ইয়েস আই হ্যাভ অলরেডি রিয়েলি আন্ডারস্টুড দ্য চ্যাপ্টার। তার মানে যতক্ষণ পর্যন্ত না নিজে নিজে প্রবলেম সলভ করবার এবিলিটি তোমার মধ্যে তৈরি হচ্ছে, তুমি যতই পরিশ্রম করো না কেন, এটা ভাবার কোনো কারণ নেই যে আমি চ্যাপ্টারটা বুঝে গেছি। টিল মানে দিস এজ, আমি এখনো পর্যন্ত ধরো এই সাবজেক্টটা নিয়ে বিগত 20 বছর ধরে তো ধরো ঘষে যাচ্ছি আমিও। এখন এমনও প্রবলেম থাকতে পারে যেটা আমি হয়তো পারলাম না, আটকে গেল, সুতরাং আমারও এখনো লার্নিং কমপ্লিট হয়নি। হ্যাঁ, এমন প্রবলেম তোমাদের লেভেলেই এমন প্রবলেম আসতে পারে যে হয়তো প্রবলেমটা হয়তো এমন একটা কিছু অ্যাপ্রোচ করতে হবে যে অ্যাপ্রোচটা আমার ইনস্ট্যান্টলি মাথায় আসছে না। হ্যাঁ, সেটা বিশেষ একটা টিপিক্যাল অ্যাপ্রোচ। এমনি নর্মাল অঙ্কগুলো হয়তো তোমাদের আটকালেও আমার হয়তো আটকাবে না, কিন্তু সাধারণভাবে যেগুলো একটুখানি টিপিক্যাল অ্যাপ্রোচের প্রবলেম, সেটা হয়তো ইনস্ট্যান্টলি হয়তো আমার মাথায় কাজ করবে না। দিস ইজ অলসো ট্রু।
সুতরাং আই এম অলসো লার্নার লাইক ইউ। কিছু যা তফাৎটা কি, তোমরা এই সবে শুরু করেছো মানে বিষয়টা নিয়ে মজা করতে, আমি একটু বেশি দিন করছি।